আমরা তো এই বছর রেসেলমেনিয়ার জন্য অনেক ফিউডই দেখতে পাচ্ছি, কিন্তু আসল যে ফিউডটা চলছে সেই ফিউডের জন্য তো মনে হচ্ছে রেসেলমেনিয়াতে কোনো ম্যাচই হচ্ছে না। আর আমি এখানে কথা বলছি ডাব্লিউডাব্লিউই ভার্সেস টি কে ওর ফিউডের। আর সত্যি কথা বলতে আজকের দেখে মনে হচ্ছে যে অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউই ভার্সেস টি কে ও এবার শুরু হয়ে গেছে। আর এটা কোথায় গিয়ে শেষ হবে আমরা কেউ জানি না, নাকি এটা শুধুমাত্র রেসেলমেনিয়ার জন্য নাটক করা হচ্ছে। সেটা দেখার বিষয় হবে। কিন্তু আজকে রকে নিয়ে একটু কথা বলা যাক, কারণ আজকে রতে কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র হয়েছে। তো তোমরা দেখছো রেসল এন্টারটেইনার, সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে কথা বলা যাক দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্কের। আর সত্যি আজকের রয়ের মতো কিছু রয়ের এপিসোড দেখলেই মনে হয় কেন সিএম পাঙ্ক নিজেকে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলে। এবার রেসলিংয়ের দিক থেকে সে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড কিনা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু মাইক স্কিলের দিক থেকে তাকে বলা যেতেই পারে, বিশেষ করে পাইপ বোম কাট করার দিক থেকে। কারণ আজকাল তো ডাব্লিউডাব্লিউতে যে কেউ ভাবছে যে সবাই কোম্পানির এগেনস্টে কথা বলবে আর সেটা একটা পাইপ বোম হয়ে যাবে। যেমন রিসেন্টলি আমরা প্যাট ম্যাকাফির দেখেছিলাম, কিন্তু সিএম পাঙ্ক দেখিয়ে দিয়েছে যে আসল পাইপ বোমের রাজা তো সে নিজেই। তো যেহেতু তার আর রোমান রিংসের রেসেলমেনিয়াতে ম্যাচ হবে আজকে, রোমান রিংসকে নিয়ে তো তাকে কথা বলতেই হতো। এবার আমরা সবাই জানতাম এই সপ্তাহে রোমান রিংস আসবে না, এটা তো আমি তোমাদের অনেকদিন আগে থেকেই বলছিলাম। রোমান রিংসকে আবার আমরা পরবর্তী রতে দেখতে পাবো, সেটাই হচ্ছে লাস্ট বিফোর রেসেলমেনিয়া। তো যাই হোক না কেন, তো সিএম পাঙ্ক সবার প্রথমে রোমান রিংসের কথাই বলে যে রোমান রিংস তো তাকে বুড়ো বলে, কিন্তু সে বুড়ো হওয়া সত্ত্বেও সে প্রত্যেকবার শো আপ করে, কারণ সে বুড়ো হতে পারে কিন্তু সে দুর্বল না। কিন্তু ওই দিক থেকে রোমান রিংস প্রত্যেক সপ্তাহে শো আপ করে না। তো তখন সবাই বু করতে থাকে। তখন সিএম পাঙ্ক বলে যে রোমান রিংস আসছে না, এই কথাটা আমি বললে সবাই আমাকেই বু করছে, এটা কেমন হিপোক্রিসি, কারণ আমি তো এসেছি। তো সিএম পাঙ্ক নিজের দিকে চিয়ারকে টেনে আনতে চায়। তারপর বলে যে রোমান রিংস অনেক কথা বলতে পারে তার এগেনস্টে, কিন্তু আলটিমেটলি রোমান রিংস কিছুই করতে পারবে না। কারণ রোমান রিংস যখন তাকে পাওয়ার বোম মেরেছিল টেবিলের থ্রুতে, তখন রোমান রিংসকে উসোসদের সাহায্য নিতে হয়েছিল। কিন্তু সিএম পাঙ্ক আগের উইকে রোমান রিংসকে একাই নিজের দমে পাওয়ার বোম মেরে দেখিয়ে দিয়েছে যে কেন সিএম পাঙ্ক বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, হ্যানা ম্যানা ত্যানা। তো এই সব তো কথা বলতেই থাকে। তারপর সিএম পাঙ্ক বলে যে রোমান রিংস এই সপ্তাহে রতে আসেনি, রোমান রিংস শো আপ করে না, কারণ রোমান রিংসের কাছে একটা এক্সকিউজ আছে যে রোমান রিংসকে নাকি সিনেমার শুটিং করতে হয়, হলিউডে ব্যস্ত থাকতে হয়। সিএম পাঙ্কও হলিউডে অনেক কাজ করেছে, কিন্তু সে কখনো এরকম বাহানা বানায়নি যে সে তার জন্য ডাব্লিউডাব্লিউতে শো আপ করতে পারবে না। আর রোমান রিংস তো রকের মতো এত বড় হলিউড সুপারস্টারও না। এবার এইটা বলে সে রকের উপরও শট নিতে শুরু করে, কারণ এই কথাটা তো বলে যে রক একজন হলিউড সুপারস্টার। তারপর সিএম পাঙ্ক বলে আমি বলতে চাইছি রক একজন ভালো হলিউড সুপারস্টার ছিল, মানে রক যে এখন হলিউডও ঠিকঠাক চলছে না সেই কথাটার উপরই সিএম পাঙ্ক রকের উপর একটা শট নিয়ে নেয়। মানে সিএম পাঙ্ক তো আজকে পুরো মানে টিকেওর এগেনস্টে গেছে, মানে টিকেওতে যারা যারা আছে বোর্ড অফ ডিরেক্টরসে রক আছে, রকের এগেনস্টে গেছে। তারপরে অ্যারি ম্যানুয়েলের এগেনস্টেও গেছে, সেটা নিয়ে কথা হবে। কিন্তু তার আগে সে ভিন্স মিকম্যানের কথা বলে, মানে ভিন্স মিকম্যানের উপরও শট নেয় যে রোমান রিংস তো তাকে বুড়ো বলেছিল, কিন্তু ডাব্লিউডাব্লিউতে আর একটা বুড়ো মানুষ ছিল যার কথায় রোমান রিংস উঠতো আর বসতো। এমনকি তার কথায় রোমান রিংস একবার কুকুরের খাবার মানে ডগ ফুডও খেতে রাজি হয়ে গেছিলো। আর রোমান রিংসকে সে কুকুরের মতো আর কি ট্রিট করতো, কুকুরের মতো খাটাতো। আর সে আমাকেও চেয়েছিল নিজের কুকুর বানিয়ে রাখতে, কিন্তু আমি যেহেতু রাজি হইনি তাই আমাকে কোম্পানি থেকে বেরিয়ে যেতে হয়েছিল। এই বলে সে ভিন্স মিকম্যানের উপর শট নিয়ে নেয়। তারপর সে বলে যে তোমরা তো বলো যে আমি কেন পাইপ বোম কাট করি না, কিন্তু পাইপ বোম কাট করতে গেলে এইসব বাস্তব কথা শুনতেই হবে। তো তারপর সিএম পাঙ্ক এখানেই থেমে থাকে না। সিএম পাঙ্ক তারপর আসে টিকে ওর কথায়। আর আজকে দেখো, আজকে কিন্তু সিএম পাঙ্কের প্যাট ম্যাকাফিকে মেনশন করার কোনো মানে প্রয়োজন ছিল না, কারণ সেটা তো তার স্টোরি না। কিন্তু যেহেতু পাইপ বোম কাট করছিল তাই আজকে সিএম পাঙ্ক প্যাট ম্যাকাফিকেও টেনে নেয় আর বলে যে প্যাট ম্যাকাফি, তারপর প্যাট ম্যাকাফিকে অপমান করে বলে যে তুই কি ভাবছিস যে তুই একটা ফুটবলার হয়ে, আমেরিকান ফুটবলার হয়ে আমার বিজনেসে ঢুকে আমার বিজনেস নিয়ে কথা বলবি। মানে প্যাট ম্যাকাফি আগের উইকে স্ম্যাকডাউনে যা যা বলেছিল আর কি ডাব্লিউডাব্লিউর বিজনেসকে নিয়ে, যে ডাব্লিউডাব্লিউ এখন ভালো চলছে না আর ডাব্লিউডাব্লিউ দেখতে ইচ্ছা করে না আগের মতো, আর সে মজা নেই, এই কথাগুলোর বিরুদ্ধেই সিএম পাঙ্ক বলে যে তুই এক কাজ কর, তোকে যে অ্যাপয়েন্ট করেছে সেই এজেন্টকে বল, মানে তুই তো বলছিলি রেসেলমেনিয়ার টিকিট নাকি বিক্রি হচ্ছিল না, তো তোকে যে অ্যাপয়েন্ট করেছে সেই গাধাটাকে গিয়ে বল যে টিকিটের দাম কমাতে, টিকিটের দাম কমালে সবাই টিকিট কিনতে পারবে। আর আমি তো চাই এই ফ্যামিলিরা যেন সবাই রেসেলমেনিয়ায় উপস্থিত থাকে যখন আমি রোমান রিংসকে হারাবো। তো এই বলে সে টিকেওর উপরও শট নিয়ে নিয়েছে, রকের উপর শট নিয়ে নিয়েছে, ভিন্স মিকম্যানের উপর শট নিয়ে নিয়েছে। আর রোমান রিংসের সাথে তো তার স্টোরি লাইন চলছে, রোমান রিংসের এগেনস্টে তো তাকে কথা বলতেই হতো। তো আজকে তো সিএম পাঙ্ক পুরো অল আউট গেছে, পুরো ব্রুটালি পুরো টিকেওকে রোস্ট করেছে বলা যেতে পারে তার পাইপ বোমের মাধ্যমে। আর এটাই হচ্ছে আসল পাইপ বোম। এবার এর উত্তর রোমান রিংস পরবর্তী সপ্তাহে কীভাবে
কীভাবে দেয় সেটা দেখার বিষয় হবে, নাকি রোমান রিংস কোনো কথা না বলে এবার সোজা মানে নিজের হাত চালাবে সিএম পাঙ্কের উপর, সেটাও দেখার বিষয় হবে। কিন্তু সেটার জন্য আমাদেরকে এবার নেক্সট উইকের অপেক্ষা করতে হবে, আর সেটাই যেহেতু রেসলমেনিয়ার আগে লাস্ট র, তাই সেখানে কিছু না কিছু তো হতে চলেছে, এটা আমরা আশা করতেই পারি। এছাড়া যদি আইসো স্পিডের কথা বলা হয়, আইসো স্পিড হয়ে গেছে যে না চাইতেও অনেকে হয় না, অনেক জায়গায় ফেসে যায়, তো আইসো স্পিডের অবস্থাও সেরকম হয়ে গেছে। মানে লোগান পল অস্টিন থিওরির মাঝে আইসো স্পিড এমনভাবে ফেসে গেছে যে সে চেয়েও সেখান থেকে বেরোতে পারছে না। প্রথমে তো ড্যান হাউজেনের কার্স তার সাথে লেগে আছে, তো সেটা একটা জ্বালা। তাছাড়া আইসো স্পিড এমন একজন সেলিব্রিটি যে বাকি সেলিব্রিটিদের তুলনায় এই বছরের রেসলমেনিয়ায় আরও মানে বেশি ইনভলভ হয়েছে। মানে রিসেন্টলি আমরা দেখেছিলাম যে আগের উইকে যে ঘটনাটা ঘটেছিল এলএনআইটের সাথে আইসো স্পিডের, তারপরে যখন আইসো স্পিডটার ইউটিউবে লাইভ স্ট্রিম করছিল তখন এলএনআইট আইসো স্পিডের বাড়িতে ঢুকে গেছিলো আর সেইখানে গিয়ে সে তাকে অ্যাটাক করে দিয়েছিল। এমনকি তারপর যখন এলএনআইট বেরিয়ে গেছিলো তখন আইসো স্পিড সেই অ্যাটাকটাকে ফেলও করেছিল, মানে যখন তার মুখ থেকে রক্ত বেরাচ্ছিল। তারপর এমনকি আমরা এটাও দেখি যে আইসো স্পিড কোনো একটা ইভেন্টে গেছিলো, সেখানেও আইসো স্পিড একদম মানে এমন অবস্থায় গেছিলো যে সে ইনজিওর্ড আর তার খুব চোট লেগেছে, মানে সে এইভাবে নিজের এই ইঞ্জুরিটাকে সেল করছিল। তো এতটা ডেডিকেশন যখন আইসো স্পিড দেখাচ্ছে, আমার মনে হয় আইসো স্পিড এমন একজন সেলিব্রিটি যাকে কিনা রেসলমেনিয়া দেখতে কারো কোনো প্রবলেম নেই। আর আইসো স্পিড ডাব্লিউডাব্লিউইতে মানিয়েও যায়, মানে তার একটা যে আলাদা ক্যারেক্টার টাইপের আছে না, সেটা অনেকটা ডাব্লিউডাব্লিউইর সাথে মিলে যায় আর কি, মানে খাপ খেয়ে যায়। তো যাই হোক না কেন, আইসো স্পিড আজকেও রতে এসেছিল কারণ এলএনআইটটাকে ডেকেছিল, আর আজকে এসেও সে ওই দিক থেকে লোগান পল আর অস্টিন থিওরির মাঝে ফেসে যায়, যেখানে আজকে অস্টিন থিওরি ভার্সেস এলএনআইটের মধ্যে একটা ম্যাচ ছিল। এবার এই ম্যাচে রিং সাইডে লোগান পল আর আইসো স্পিড ছিল। এবার লোগান পল তো একটু শয়তান টাইপের আছে। এই ম্যাচের মাঝখানে আমরা দেখতে পাই যখন আর কি অ্যাকশন রিং সাইডে যায় তখন মানে আইসো স্পিড তো বারবার বলছিল যে আমি এর মধ্যে নেই, আমাকে এর মধ্যে ইনক্লুড করিস না, আমি এইসবের কিছু জানি না। তো এলএনআইটটাকে বারবার সাবধান করছিল, কিন্তু একটা মুহূর্তে লোগান পল আইসো স্পিডকে এলএনআইটের গায়ে ধাক্কা দিয়ে দেয়, আর এলএনআইট ভাবে যে আইসো স্পিড আবার মাঝখানে ইনভলভ হচ্ছে। তো যাই হোক না কেন, আইসো স্পিড দেখে যে এখানে আমি বেশিক্ষণ থাকলে চলবে না, এখান থেকে আমাকে কেটে পড়তে হবে। তো লোগান পল তো তাকে, মানে লোগান পল বলছি, এলএনআইট তো তাকে তাড়া করে। এলএনআইট যখন তাকে তাড়া করে, সে যখন পালাতে যায় তখন ওই দিক থেকে উসোস চলে আসে। এবার একদিকে এলএনআইট আর একদিকে উসোস। এবার আইসো স্পিড তখন কি করে, এলএনআইটের উপর দিয়ে ঝাঁপ মেরে রিংয়ে যায়। এবার রিংয়ে যখন যায় তখন আমরা দেখতে পাই এলএনআইট তখন তাকে আবার তাড়া করে, আর এলএনআইট যখন তাকে অ্যাটাক করতে যায়, মানে উসোসের একটা 1D দিতে যাবে, ওটা তো পরে হয়েছিল, তার আগে আরেকটা জিনিস হয়েছিল যে তখন আমরা দেখতে পাই এলএনআইট যখন আইসো স্পিডের দ্বারা ডিস্ট্র্যাক্ট হয়ে যায় তখন অস্টিন থিওরি এলএনআইটকে পিন করে দেয় রোল আপ করে। তো অস্টিন থিওরি ম্যাচটা জিতে যায়। এবার অস্টিন থিওরি ম্যাচটা জিতে যাওয়ার পর অস্টিন থিওরি আর লোগান পল তো সেখান থেকে কেটে পড়ে তাদের টাইটেল নিয়ে, কিন্তু আইসো স্পিড তো রিংয়েই থাকে। এবার তাকে ঘিরে নেয় এলএনআইট আর উসোস। এবার তারপর তারা তো আইসো স্পিডের অবস্থা খারাপ করতে যায়। এবার উসোস তাদের যে 1D ফিনিশার সেটা লাগাতেই যাচ্ছিল, কিন্তু তখন আমরা দেখতে পাই লোগান পল আইসো স্পিডের পা ধরে টেনে নেয় আর আইসো স্পিডকে সেখান থেকে কোনোভাবে নিয়ে চলে যায়। কিন্তু তারপর এলএনআইট বলে যে ঠিক আছে, তোরা যখন এতই মানে উত্তেজিত হয়ে পড়েছিস, আইসো স্পিড যখন না চাইতেও এখানে ফেসে গেছে তখন ভালোভাবেই ফেসে যায়, কারণ রেসলমেনিয়া আমি একটা ম্যাচ চাই যেখানে আমি থাকবো আর এই উসোস যাদের কিনা টাইটেল কস্ট করে দিয়েছিল আইসো স্পিড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, তারা তো একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ হয়ে যাক আমাদের তিনজন আর তোদের তিনজনের মধ্যে। তো অ্যাডাম পিয়ার্স সেখানে আসে। অ্যাডাম পিয়ার্স বলে ঠিক আছে, তার মানে রেসলমেনিয়া একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখতে চাইছো, ঠিক আছে হয়ে যাবে। তো একটা টিমে থাকবে এলএনআইট আর উসোস, আরেকটা টিমে থাকবে আইসো স্পিড, লোগান পল আর অস্টিন থিওরি। এই ম্যাচটাও আজকে অফিসিয়াল হয়ে গেছে। তাছাড়া এবার যেটার জন্য সব থেকে বেশি ইন্টারেস্টেড ছিলাম আমি, ফিন ব্যালার। তো আজকে ফিন ব্যালার ভার্সেস জেডি ম্যাকডোনাল্ড ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু সেই ম্যাচটা শুরুই হয় না, কারণ ম্যাচের আগেই আমরা দেখতে পাই যে ডমিনিক মিস্ট্রিও পেছন থেকে এসে ফিন ব্যালারকে অ্যাটাক করে দিয়েছিল, আর তারপর জেডি ম্যাকডোনাল্ড ফিন ব্যালারকে অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু ফিন ব্যালার একটু কামব্যাক করে, কিন্তু আলটিমেটলি একটা চিয়ার দিয়ে যখন ডমিনিক মিস্ট্রিও ফিন ব্যালারকে অ্যাটাক করে তখন আর ফিন ব্যালার কিছু করতে পারে না, আর আলটিমেটলি আমরা দেখতে পাই জেডি ম্যাকডোনাল্ড ডমিনিক মিস্ট্রিও ফিন ব্যালারের অবস্থা খারাপ করে দেয়। কিন্তু তারপর একটা ব্যাক স্টেজ প্রোমোতে আমরা দেখতে পাই ফিন ব্যালার ডমিনিককে বলছে যে ডমিনিক ফিন ব্যালারের এমন একটা রূপকে জাগিয়ে তুলেছে যেটা ডমিনিকের আগে কখনো দেখেনি, এমনকি ফিন ব্যালারও ভেবেছিল সেটা আর কখনো ফিরে আসবে না। কিন্তু এখান থেকে সে তার ডিমন ক্যারেক্টারকে টিজ করে দিয়েছে, আর পরবর্তীকালে ডাব্লিউডাব্লিউ এটা অফিসিয়াল করে দিয়েছে যে রেসলমেনিয়াতে এবার যে ম্যাচটা হতে চলেছে সেটা হতে চলেছে ডিমন ফিন ব্যালার ভার্সেস ডমিনিক মিস্টেরিওর মধ্যে। তো আলটিমেটলি আমরা আমাদের ডিমন ফিন ব্যালারকে ফেরত পেয়ে গেছি, আর এটা কনফার্ম হয়ে গেছে যে রেসলমেনিয়াতে ডিমন ফিন ব্যালারই আসতে চলেছে, যেটার জন্য আমি তো অন্তত এক্সাইটেড। যাই হোক না কেন, তারপর আমাদের সেথ রলিন্স আজকে এসেছিল। সেথ রলিন্স বলছিল যে সে কীভাবে ভিশনকে শেষ করতে চায়। পল হেমানের এখন কোনো লোক ছিল না যার পেছনে পল হেমান লোকাতে পারে, আর সেই কারণেই হয়তো পল হেমান কোনোভাবে গান
গান্থারকে তার বিজনেসে কোনোভাবে ইনক্লুড করেছে, মানে কোনো একটা বিজনেস রিলেশনশিপে আছে, কারণ তাছাড়া তো সে মানে সেথ রলিন্সের মাথায় ঢুকছে না যে গান্থার কেন তাকে অ্যাটাক করেছিল আর কেনই বা গান্থারের সাথে তার রাসেলমেনিয়ায় ম্যাচ হচ্ছে, কারণ গান্থারের সাথে তো তার কোনো পুরনো হিস্ট্রি ছিল না বা গান্থারের সাথে তার এমন কিছু হয়ওনি, তাহলে গান্থার তাকে অ্যাটাক করতে গেল কেন সেটা সেথ রলিন্সের মাথাতেও ঢুকছে না। কিন্তু সেথ রলিন্স এইটুকু বুঝতে পেরেছে যে পল হেমনের সাথে তার কোনো রিলেশন আছে। যাই হোক না কেন, তারপর সেথ রলিন্স বলে যে এখন তো অস্টিন থিওরি আর লোগান পল তো ব্লাড লাইনের মেম্বারদের সাথে ফিউড করছে, তারাই তাদের অবস্থা খারাপ করে দেবে। ওই দিক থেকে ব্রন ব্রিকার আর ব্রনসনের একটু ইনজিওর্ড হয়ে বসে আছে, আর ওই দিক থেকে ব্রক লেসনারকে তো সে ওবাফেমির সাথে লাগিয়ে দিয়েছে। তো এখন আর কেউ রকম বেছে নেই। এই বলতে বলতে আমরা দেখতে পাই পেছন থেকে গান্থার এসে সেথ রলিন্সকে আবার তার যে স্লিপার হোল সেখানে আটকাতে যায়, কিন্তু সেথ রলিন্স বলে যে ভাই আমি অতটাও কাঁচা প্লেয়ার না, আর আমি ওই বিজনেসে অনেক দিন থেকে আছি। তো সেথ রলিন্স আজকে রেডি ছিল, আর সেথ রলিন্সও কাউন্টার অ্যাটাক করে আর গান্থারের অবস্থা খারাপ করতে যায়। তারপর তাদের মধ্যে একটা ব্রল টাইপের শুরু হয়ে যায়, আর ব্রল টাইপের শুরু হলে সেখানে সিকিউরিটি গার্ডরা আসবে না, এটা তো হতেই পারে না। তো ডাব্লিউডাব্লিউর অফিসিয়ালসরা সেখানে চলে আসে, আবার তাদেরকে ছাড়ানোর চেষ্টা করা হয়, আর আলটিমেটলি আমরা দেখতে পাই এটা ব্রলের মাধ্যমে তাদের এটা শেষ হয়। কিন্তু ব্যাক স্টেজে আমরা দেখতে পাই পল হেমনের সাথে গান্থারের কথা হচ্ছিল, যেখানে গান্থার পল হেমনকে বলছিল, মানে প্রথমে পল হেমন গান্থারকে বলছিল যে দেখ তুই আগের সপ্তাহে মেডিসন স্কোয়ার গার্ডেনে কী করেছিস, সেটা মানে কেন করেছিস আমি সেটা জানি না, কিন্তু যাই হোক না কেন তুই আমার প্রাণ বাঁচিয়েছিস, আর এই জন্য আমি তোকে একটা বড় করে থ্যাংক ইউ বলতে চাই। তো গান্থার বলে যে দেখ পল হেমন, শুধু একটা বড় করে থ্যাংক ইউ বললে হবে না, আমি যা করেছি সেটার জন্য আমি তোর কাছে একটা ফেভার করি। মানে এবার গান্থারও পল হেমনের কাছে একটা ফেভার পেতে চলেছে পরবর্তীকালে। এবার সেই ফেভারটা কী হতে চলেছে আমি তো তোমাদের বলেছিলাম, সেটা সম্ভবত একটা ব্রক লেসনারের এগেনস্টে ম্যাচই হবে, যেটা নিয়ে পরবর্তীকালে কথা বলবো। কিন্তু আপাতত গান্থার এটা বলে দিয়েছে পল হেমনকে যে সে পল হেমনকে বাঁচানোর জন্য সেথ রলিন্সের এগেনস্টে গেছে, কিন্তু এর পরিবর্তে তার একটা ফেভার চাই যেটা সে পরবর্তীকালে বলবে। তো এই ছিল, এর বেশি আর কী বা ছিল, আর এটা নিয়ে আর বেশি কিছু বলারও দরকার নেই। তাছাড়া আজকের মেন ইভেন্ট যেটা ছিল সেটা নিয়ে একটু কথা বলা যাক। তো আজকের মেন ইভেন্টে আমরা দেখতে পাই যে ট্রিপল এইচ আসে সবার প্রথমে, কারণ যেহেতু আজকে ওবাফেমি আর ব্রক লেসনারের মধ্যে একটা কন্ট্রাক্ট সাইন ইন হওয়ার কথা ছিল, তো ট্রিপল এইচ আর অ্যাডাম পিয়ার্স আসে। তারপর ওই দিক থেকে পল হেমন আসে, পল হেমন ব্রক লেসনারকে ইন্ট্রোডিউস করে, ব্রক লেসনার এগিয়ে আসে। ব্রক লেসনার আসার পর আমরা দেখতে পাই যে ওবাফেমি সেখানে বেরিয়ে আসে। এবার ওবাফেমি যখন বেরিয়ে আসে তখন ওবাফেমি আবার তার গানের সাথে ভাইব করতে করতে আসে, তারপর সে মানে ব্রক লেসনারকেও মক করে। কিন্তু আজকে ওবাফেমি রিংয়ে ঢোকার আগেই আমরা দেখতে পাই ব্রক লেসনার ওবাফেমিকে অ্যাটাক করে দেয়, তারপর তাদের মধ্যে একটা ব্রল হয়, এইটাকে বলে ব্রল। আজকে ওবাফেমি আর ব্রক লেসনারের মধ্যে যে ব্রলটা হয়েছিল সেই ব্রলে আমরা বলতে পারি যে ডাব্লিউডাব্লিউ অফিসিয়াল সিকিউরিটিদের দরকার ছিল, আর সিকিউরিটিরা আসেও কিন্তু ওবাফেমি আর ব্রক লেসনারকে আলাদা করতে পারে না। আমরা দেখতে পাই ওবাফেমি তো ব্রক লেসনারকে যে টেবিলটা পাতা ছিল সেই টেবিলের থ্রুতেই ফেলে দেয়, তারপর দুজনের গায়ে চেয়ার ছুটছে, দুজনকে ধরে পেটাচ্ছে, দুজন ওই সিকিউরিটিদেরকে ছাড়িয়ে দিচ্ছে। এমনকি এইভাবে তো শেষ হয়ে যায়, কিন্তু শেষ হয়ে যাওয়ার পরেও আমরা দেখতে পেয়েছিলাম যে ব্রক লেসনার বাইরে গিয়ে স্টিল স্টেপস ছুঁড়ে রিংয়ের মধ্যে মারছে, ওদিক থেকে রিং থেকে ওবাফেমি স্টিল স্টেপস ছুঁড়েও ব্রক লেসনারকে মারছে। মানে তাদের মধ্যে একটা বিভৎস ব্রল হয়েছে আজকের, এরকম ব্রল দেখতে ভালো লাগে। আর ট্রিপল এইচ এখানে তো দাঁড়িয়ে ছিল, মানে কী করতে এসেছিলো, আজকে তো কন্ট্রাক্ট সাইনিংও সেইভাবে হয় না, এটা হয়তো নেক্সট উইকে আবার ট্রাই করা হবে। তো এইভাবেই আজকের শেষ হয়ে গেছে, আর আজকের রতে এগুলোই ছিল ইম্পর্টেন্ট জিনিসপত্র। আজকে রোমান রিংস তো রতে উপস্থিত ছিল না, কিন্তু আজকে রে মিস্ট্রিও আজকে ফিরে এসেছে রতে, রে মিস্ট্রিও রিটার্ন হয়ে গেছে। আর রে মিস্ট্রিও শুধু রিটার্ন করেনি, সে যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ল্যাডার ম্যাচটা হবে সেই ল্যাডার ম্যাচেও অ্যাড হয়ে গেছে। মানে বুঝতে পারছো, রে মিস্ট্রিও শুধুমাত্র গান্থারের হাতে রিটায়ার হবে না বলে এতদিন নিজের ইঞ্জুরিকে মেবি ফেক করছিল যে আমি তো ইনজিওর্ড, আমি তো রাসেলমেনিয়া আসতে পারবো না। আর যেই কিনা গান্থার আর সেথ রলিন্সের ম্যাচ অ্যানাউন্স হয়েছে, রে মিস্ট্রিও বলছে আমি তো ঠিক আছি, চলো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ল্যাডার ম্যাচে একটু পার্টিসিপেট করা যায়। তো সবই হচ্ছে বিজনেস, সবই হচ্ছে ড্রামা। তো এই হচ্ছে ডাব্লিউডাব্লিউই। আর আজকে মোটামুটি ঠিকঠাক ছিল, যেগুলো ইম্পর্টেন্ট জিনিসপত্র হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম, বাকি যা হয়েছিল সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, বা সেগুলোকে ইগনোর করলেও চলে। যাই হোক না কেন, নেক্সট উইকে রোমান রিংস আসবে, তাই যারা আজকে রোমান রিংসকে মিস করেছো তারা নেক্সট উইকে রোমান রিংসকে দেখতে পেয়ে যাবে। কিন্তু বাকি আজকের তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই এটা লাইক করে দিয়েছো, ওই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছো। আর আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাইলে তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। ভিডিওটাকে শেয়ার করো, ভিডিওটাকে হাইপ করো, তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা বলতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।